স্বাগত সবাইকে। লাস্ট ক্লাসে আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জেনেছিলাম। তো আজকে স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে হালকা একটু রিক্যাপ করে ওই রিলেটেড কিছু ম্যাথ আমরা করব। এরপরে আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানা। তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা স্টিম পাওয়ার প্ল্যান্ট এটাই হোক, এটার মূল উদ্দেশ্য ছিল আমার এখানে যে ফ্লুইড থাকবে, ফ্লুইডটা গরম করে আমি ওইখান থেকে যে এয়ার প্রেসারটা পাবো, ওই প্রেসারটা দিয়ে টারবাইনটা ঘোরাবো এবং আমার জেনারেটর চলবে। এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। যে এখানে কোনো একটা জিনিস পুরানো হবে যেখান থেকে বয়লারে পানিটা থাকবে, পানিটা সুপার হিট করে টারবাইন ঘুরবে, টারবাইনটা ঘুরবে এবং টারবাইন ঘুরলেই জেনারেটর ঘুরবে, তাহলে আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি কত পানি বাষ্প করব আর কতবার টারবাইন ঘোরাবো? আমার তো পানি লিমিটেড না। লিমিটেড? অবশ্যই লিমিটেড। সো এটার জন্য যে কাজটা করা হয়, শুরুতে এরকম করে টারবাইন ঘোরানো হলো, পরে ওই যে বাতাসটা থাকে, বাষ্পটা থাকে, অত্যন্ত গরম বাষ্প, সেটাকে কনডেন্স করা হয়, ঘন করা হয়। ঘন করিয়ে ইকোনমাইজার হয়ে আবার বয়লারে পাঠানো হয় এবং এই ঠান্ডাটা করে কুলিংটা হয়, যে ওয়াটার সোর্সটা হয় আশেপাশে যে নদ নদীগুলো সেখানে। তো এই যে পানি, প্রথমে আমি বয়লারে পানি দিলাম, পানিটা বাষ্প হলো এবং পানিটা বাষ্প করলাম কিভাবে? এটার মধ্যে অত্যধিক তাপ উৎপন্ন করেছি। তাপ উৎপন্ন কিভাবে করেছি? কয়লা দিয়ে। ঠিক আছে, কয়লা দিয়ে তাপ উৎপন্ন করলাম, এটা বাষ্প হলো, বাষ্পটা কি করলো? সুপার হিটারের মধ্যে দিয়ে গেল। সুপার হিটারের কাজ কি? পানির মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেগুলিকে সে এমন অবস্থায় নিয়ে যায় যেটা টারবাইনের পাখায় লাগলে পাখায় কোনো ক্ষত সৃষ্টি হবে না, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নিয়ে যাওয়া। এখানে কোনো এয়ার মলিকিউল থাকে, মানে ওয়াটার মলিকিউল থাকে। ওয়াটার মলিকিউল থেকে কি হবে? টারবাইনের ব্লেডে কি সে আঘাত করে টারবাইনটাকে ক্ষতিগ্রস্ত করে। এইজন্য সুপার হিটার ইউজ করা হয়। সুপার হিটারের উপরে টারবাইনে যাবে, টারবাইন ঘুরলো, টারবাইনের সাথে জেনারেটর কাপলিং করা, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে। এটা গেল। এরপর এটা কি কনডেন্সারে যাবে। কনডেন্সারে যখন আসলো তখন কুলিং টাওয়ার এখানে ঠান্ডা হলো, ঠান্ডা হলো, এরপর কনডেন্সার থেকে পানিটা কি করবে? ইকোনমাইজারে যাবে। এখন ইকোনমাইজার না দিয়ে আমি ডাইরেক্ট বয়লারে পাঠাতে পারতাম, তাই না? তাহলে আমার লাভ ইকোনমাইজার। এখানে একটা বক্সের, এই বক্সের কাজ হচ্ছে এই যে এখান থেকে যে ফার্নেস থেকে গরম বাতাসটা বের হয়ে যাবে, গরম বাতাসটা ইকোনমাইজারের পাশ দিয়ে যায়। তাহলে এই যে ঠান্ডা পানিটা যেখানে এখানে যে বাষ্পটা পানি হলো, ওই পানিটাকে কি আবার গরম করব না? তাহলে এই ইকোনমাইজারে যখন পানিটা ঢুকবে আবার সেটা একটু গরম হবে। তো এটা গরম হয়ে সবাই এটা যাবে, কেননা এই যে বাইরে যে বাতাসটা বের হয়ে যাচ্ছে এটা তো আমার দরকার ছিল না, কিন্তু এখান থেকে ইফিশিয়েন্সি আমি কাজে লাগিয়ে দেব। ইফিশিয়েন্সি বেড়ে গেল, ইকোনমাইজার হয়ে গেল। আর ইকোনমাইজার থেকে পানির সোর্স কি? এক্সটারনাল ফিড ওয়াটার সোর্স। পানির কিছু লস হতে থাকে, সব বাষ্প তো আর ইয়া করা যায় না, তো কিছু লসের জন্য বাইরে থেকে এক্সটারনাল একটা ফিড ওয়াটার পাম্প থাকে, এটার একটা বোনাস থাকে তুমি দেখে। সে এরপর আবার বয়লারে গেল, আর এরপর এখানে কি থাকবে? এই যে পুরানো হচ্ছে কয়লা, কি বাতাস ছাড়া পুরে বাতাস আনা লাগবে না? তাহলে কয়লার জন্য বাতাস কোথা থেকে আসছে? এই এয়ার প্রি হিটার। এই প্রি হিটার বা বাইরে থেকে এয়ার প্রি হিটারে বাতাস আসলো, এই বাতাসটা কি ফার্নেসে গরম বাতাসের সাইড থেকে আসছে। তো বাতাসটা অলরেডি গরম হয়ে গেল, এরপর এই গরম বাতাসটা আবার এই ফার্নেসে ঢুকলো। এখন ফার্নেসে আপনি কয়লা রাখছেন, বাতাস আনছেন, জ্বালাইছেন এবং উপরে পানি বয়লার হয়ে আবার এই সুপার হিটার টারবাইন জেনারেটর এরকম করে সাইকেলটা চলতেছে। এবং হচ্ছে আমার কারেন্ট জেনারেশন হচ্ছে। ক্লিয়ার? পরীক্ষায় পুরো ব্লক ডায়াগ্রাম আসতে পারে, ভেঙে ভেঙে ব্লক ডায়াগ্রাম আসতে পারে, বা হচ্ছে ব্লক ডায়াগ্রামে কোনটার কি কাজ সেটা আসতে পারে। বুঝে গেছে? যেখানে কোনটার কি কাজের মধ্যে কি লাগতে পারে তাতে কিছু লাগবে না। সাইড আমি আরো ছোট করে সুন্দর করে দিয়ে দেব। এই সাইডটা হচ্ছে আমি যেটা করছিলাম ওটাই আর কি, মানে এটা পড়াইছিল। তো এখানে অনেক এক্সারসাইজ, অনেক এক্সট্রা কথা আছে, মানে এটা আমি করার সময় এটা করছিলাম। হ্যাঁ, এটা আমার কোর্স ছিল। তো আমি স্লাইড বানানোর ওরকম টাইম পাই নাই, তো একটু কাটাকাটি কিছু করা লাগবে। আবার অন্য কোর্সের সাথে একটু মিলে কিছু ইয়া করা, কিন্তু আমি যা পড়াচ্ছি এগুলি মোটামুটি সিলেবাস, এটা বুঝাই দিচ্ছি। আর একদিন অনলাইন ক্লাস নেব, ওদিন মোটামুটি রেকর্ডেড করে দেবো, যা যা লাগে মোটামুটি আমার। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের যেটা লাগবে বয়লার। বয়লার জিনিসটা কি? বয়লার হচ্ছে একটা ক্লোজড ভেসেল যেটার মধ্যে ওয়াটারটাকে গরম করা হয়, তাই না? বয়লার তো দেখছি বিশাল, দেখেন বড় আকারের বয়লার থাকে, ছোট ছোট ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রিগুলোতে ছোট ছোট বয়লার থাকে, এবং বড় বড় পাওয়ার প্ল্যান্টে বিশাল বিশাল বয়লার তৈরি করা হয়। ওকে, তো এই বয়লারগুলি কি টাইপ হয়? ওয়াটার টিউব এবং ফায়ার দুই টাইপের বয়লার। এবং এই ওয়াটার টিউব বয়লার কি? যেটার মধ্যে টিউবগুলিতে ওয়াটার থাকে, বাইরে কি থাকে? এয়ার থাকে।
মানে আপনি বয়লারে বাইরে থেকে আগুন জ্বালাবেন, এই নলগুলোর মধ্যে কি থাকবে, পানি থাকবে, যেটা বাষ্প হয়ে টারবাইন ঘোরাবে। আর ফায়ার টিউব বয়লার কি, পানির মধ্যে দিয়ে একটা নল চলে যাবে, যে কয়লা পুড়ে গরম বাতাসটা এর মধ্যে দিয়ে যাবে, তো আশেপাশে পানি উৎপন্ন হয়ে টারবাইন ঘোরাবে। দুই রকম, ওয়াটার টিউব বা ফায়ার টিউব। এয়ার প্রিহিটারের কাজ কি? এয়ার প্রিহিটার কি করে, বাইরের পরিবেশ থেকে বাতাস নিয়ে সেটা কি ফার্নেসে পাঠায়, এটাই এয়ার প্রিহিটারের কাজ। তো এখানে পড়ার জন্য লাগবে শুধুমাত্র বয়লার কি। বয়লার হচ্ছে একটা আবদ্ধ ভেসেল, যেটা মধ্যে হচ্ছে তাপ উৎপন্ন, মানে এয়ারকে, এয়ার বা ফ্লুইড গুলোকে তাপ দেওয়া হয়। এবং দুই প্রকার, ওয়াটার টিউব এবং ফায়ার টিউব। আচ্ছা, প্রত্যেকটা স্লাইড থাকবে, যা যা দরকার আমি বলে দিয়ে দেব। এরপর হচ্ছে এই ওয়াটার টিউব ফায়ার টিউবের বর্ণনা লাগবে না। এয়ার প্রিহিটারটা কি? এয়ার প্রিহিটার হচ্ছে এয়ারটাকে প্রিহিট করার জন্য যে অ্যাটমসফিয়ার থেকে বাতাস নিচ্ছি সেটা ইজ টু রিকভার হিট ফ্রম দ্য এক্সস্ট ফ্লুইড গ্যাস। তো এয়ার প্রিহিটার কি করে, যে ফার্নেস থেকে যে গ্যাসগুলো বের হয়ে যায়, সেই গ্যাসটার হিটটাকে এসে কাজে লাগিয়ে আগে থেকেই বাতাসটা একটু গরম করে দেয়। এরও দরকার নেই, এয়ার প্রিহিটারের দরকার নেই। সুপার হিটার, ইকোনমাইজার, এটা আসতে পারে। ইকোনমাইজারের কাজ কি? ইকোনমাইজার কি করে, আমার যে টারবাইন কন্ডেন্সার থেকে পানিটা, যে মানে এখানে যে বাষ্পটা পানি হইলো, ওটা যখন বয়লারে যাচ্ছে, ওটাকে কি আগে থেকেই একটু হিট করে দেয়। So an economizer is a device used to heat the feed water and heat the condensed from the turbines before it pumped to the boilers by utilizing the heat in the existing fluid flue gases before leaving through chimney. এটা কাজ হচ্ছে তিনটা। ইকোনমাইজারে একটা লাইন ঢুকছে কোথা থেকে, কে বলতে পারবেন? কন্ডেন্সার থেকে। কন্ডেন্স ওয়াটার, আরেকটা কি এক্সটারনাল ফিড ওয়াটার, ওদের আগে থেকে গরম করে, ওর তাপের উৎসটা কি, এই যে এক্সস্ট গ্যাস, ফার্নেস থেকে যে এক্সস্ট গ্যাস আছে সেটা দিয়ে এই ইকোনমাইজারটা কাজ করে। তো ইকোনমাইজার কি, ইকোনমাইজার ওয়াল, গ্যাসগুলো চলে গেল, ফিড ওয়াটার গেল, ফিড ওয়াটার ইন গেল, তো পানি যাচ্ছে দিক দিয়ে আর বাইরে থেকে বাতাস যাচ্ছে। ওকে, তো ইকোনমাইজার আর কিছু লাগবে না, এখন জাস্ট করতে পারলি। আচ্ছা, ইকোনমাইজার গেল, রিহিটার দরকার নাই। বয়লার মাউন্টিংস, বয়লার অনেক উপাদান থাকে, এগুলো জেনে রাখেন, এত যে পরীক্ষায় আসে তাও না, যে জানার জন্য। ওয়াটার লেভেল ইন্ডিকেটর, অনেক সময় ওয়াটার লেভেল কমে বেড়ে যায়, বা হচ্ছে প্রেসার লেভেল, স্টিম কম বেশি হয়ে যায়, স্টিম তখন নিয়ন্ত্রণ করা লাগে। ব্লো অফ কক থেকে, এরপর হচ্ছে ফিউজিবল প্লাগ থেকে, সেফটি ভালভ থেকে, অনেক সময় অতিরিক্ত প্রেসার হয়ে গেলে তখন হচ্ছে সেফটি ভালভে ইন্ডিকেটরের মতো যা যা যে ফিটিংস গুলো আছে, বয়লার একটা প্রেসার কুকার আছে, যেটা থেকে যখন গ্যাসটা বের হচ্ছে অত্যন্ত প্রেসার। ওয়াটার লেভেল ইন্ডিকেটর কিরকম হয়, তারপর হচ্ছে প্রেসার বক্সটা কিরকম হয়, এই টাইপের অনেক, যারা হচ্ছে অ্যাকচুয়ালি সাবস্টেশনে বা পাওয়ার প্ল্যান্টে চাকরি করছেন বা করবেন, তারা হচ্ছে এই জিনিসটা দেখবেন, যে বয়লারের মাউন্টিংস অনেকগুলি ঝামেলা। প্রত্যেকটা অটোমেটেড থাকে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কন্ট্রোলিং অনেক ঝামেলা। একটু কম বেশি হলে আবার অনেক জায়গায় প্রেসার কমে গেলে, ফল করলে আবার পানি রিয়া কমে যায়, তো ফ্রিকোয়েন্সি মেইনটেইন করা অনেক কিছু ইয়া লাগে, গভর্নেন্স নিয়ে জিনিস হয়। সো ওই এখানে যেটা হচ্ছে, এই বয়লার মাউন্টিংস গুলো হচ্ছে মিনি বয়লার চালানোর জন্য লাগে, এটা জেনে রাখেন, এই জিনিসগুলি থাকে আর কি। আচ্ছা, সেফটি ভালভ, সেফটি ভালভের গুরুত্ব অনেক, মানে বয়লার বড় বড় দুর্ঘটনা ঘটে কিন্তু সেফটি ভালভের ফেলিওরের জন্য। এরপর টারবাইন, টারবাইন হয় কি, স্টিম টারবাইন থেকে, ওয়াটার টারবাইন থেকে, উইন্ড টারবাইন, গ্যাস টারবাইন, অনেক টারবাইন হয় কি, যেটা ঘুরবে যে কোনো উপাদান দিয়ে ঘুরতে পারে, বাতাস দিয়ে ঘুরতে পারে, পানি দিয়ে ঘুরতে পারে, গ্যাস দিয়ে ঘুরতে পারে। দুইটা হচ্ছে আমার টারবাইন। টারবাইন নিয়ে কথাগুলি বলছি। তো এখান থেকে জাস্ট আমাদের যেটা জানা লাগবে, আমরা একটা ম্যাথমেটিক্স করব স্টিম টারবাইন থেকে, এরপর আমরা হাইড্রোলিক করব। হাইড্রোটা আসবো, তার আগে ম্যাথটা করবো আর কি। আরে না, এটা ম্যাথ আমি খাতায় করবো, এটা স্লাইড অ্যাড করে দেবো। ওকে, তো এখন আমার যে এই টাইপের স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে আমি ইয়া করতেছি, বানাইলাম, কেন বানালাম? এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ দেখেন,
স্টিমের অ্যাডভান্টেজ ফুয়েল স্ট্রিপ ফুয়েলটা কি বাতাস জ্বালানি কয়লা জ্বালানি কি কয়লা ইউজ করে না তো যেমন কয়লা হতে পারে বা হচ্ছে আর কি নরমাল জ্বালানিতে কাঠ হতে পারে কাঠ তো হয় না তো কয়লা দিয়ে বেসিক্যালি করা হয় স্টিম পাওয়ার প্ল্যান্ট গ্যাস হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আগে গেছে গ্যাস টারবাইনে ফুয়েল হিসেবে গ্যাস ইউজ করা হয় ন্যাচারাল গ্যাস বা হচ্ছে অন্যান্য তেল ইউজ করা যায় কারণ ইউজ করা যায় মেইনলি গ্যাস ইউজ করা হয় ওটা আলাদা নাম হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার আর স্টিম টারবাইনে মেইনলি স্টিম টারবাইন বলতে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট একই কথা স্টিম আর থার্মাল একই কথা স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার এটা হচ্ছে মেইনলি ফুয়েল যেটা থাকে সেটা কি অত্যন্ত সস্তা থাকে কিন্তু পরিমাণ অনেক লাগে কয়লা কিন্তু এটা সস্তা থাকে তারপরে কি লেস ইনিশিয়াল কস্ট ইনিশিয়ালে কস্টটা কি কম থাকে অন্যান্য স্টেশনগুলির চেয়ে less space কম পরিমাণ জায়গা লাগে আর ডিসঅ্যাডভান্টেজ কি হবে আর লিমিটেড হবে ডিসঅ্যাডভান্টেজেস হবে এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্টের 12টা বাজে যেতেছে কয়লা পুরাইতেছে এর সাথে ক্ষতিকর কি হতে পারে আর আরো খারাপ জিনিস সেটা হচ্ছে এফিসিয়েন্সি অনেক কম মানে পরিবেশের 12টা বাজে যেতেছেন তার হচ্ছে এফিসিয়েন্সি অনেক কম তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ক্লিয়ার ঠিক আছে আর না নাই এগুলো একটা শর্ট কোশ্চেন 2-3 নাম্বার কোশ্চেন কিন্তু অনেক আছে লেখা কিন্তু এবার অনেক আছে লিখতে হবে কিন্তু স্যার সাজেশন দিন সাজেশন তো দিবই স্লাইড যেটা ওটা স্লাইড দিয়ে আচ্ছা সো এখন আমরা যে পাওয়ার প্ল্যান্টটা দেখব বাংলাদেশে এরকম একটা পাওয়ার প্ল্যান্টই আছে হাইড্রো এখন যে পাওয়ার প্ল্যান্টটা দেখব এটা বাংলাদেশে একটাই আছে যেটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট সেটা কোথায় আছে কাপ্তাইতে তাই না তো এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে 1962 ওরে গুড কলকাতা নাকি ঠিক আছে হ্যাঁ 1962 সালে এটা হয় এটা অনেক ছোট ইউনিট দিয়ে শুরু হয় পরবর্তীতে ইউনিটগুলি বৃদ্ধি পায় এবং এটার একটা জেনারেশন ছিল অনেক বেশি শুরুর দিকে পরবর্তীতে অন্যান্য জেনারেশনগুলো বেড়ে যাওয়ায় এটার পরিমাণটা এখন জাস্ট 2% এর মতো হয়ে আসছে এখন বাংলাদেশে ওভারঅল জেনারেশন হাইড্রো বলেন তো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের জেনারেশন কিসের উপর ডিপেন্ড করে পানি এইখানে এর আগের বার রুবেল কথা হবে না এর আগের বার যেটা ছিল কথা বলতে এর আগের বার যেটা ছিল আমার টারবাইন ঘোরাচ্ছিলাম কি দিয়ে গ্যাস দিয়ে বা হচ্ছে স্টিম দিয়ে এখন আমি টারবাইনটা ঘোরাবো কি দিয়ে পানি দিয়ে এই ওয়াটার বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এইটা হচ্ছে সবচেয়ে সিম্পল আইডিয়া পানি মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ছোটবেলায় যখন চিন্তা করতাম এই ওয়াটার দিয়ে কিন্তু আমরা আগে পানি উৎপাদন করতাম
চিন্তা করতাম পানি দিলে টারবাইন ঘুরলে জেনারেটর মোটর ঘুরতেছে বাস কারেন্ট। জিনিসটা সিম্পল এরকম। তো এটা কিভাবে আসলে কাজ করে? এবার আমাকে একটা বলেন যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কখন সবচেয়ে বেশি বিদ্যুৎ জেনারেশন করতে পারে? এই যে বর্ষাকালে চলে যখন পানি বেশি থাকে। শীতকালে, শীতকালে, গ্রীষ্মকালে কম্পারেটিভলি কম, কিন্তু বর্ষাকালে কি পানি ধারণ করার মতো উপায় থাকে না, রিজার্ভার অনেক সময় ওভারফ্লো হয়। সো বর্ষাকাল আর অন্যান্য সময় পানিগুলি ধরে রেখে সেখান থেকে ধীরে 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 আমার পানিগুলি ছেড়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন আমাকে বলেন কি কি সমস্যা হইতে পারে? মাছের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হচ্ছে, পানি আটকে রাখতেছে, ন্যাচারাল ফ্লো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে পানি ছাড়ে, হঠাৎ করে পানি বন্ধ করে, হঠাৎ করে পানি ছাড়লে কি হবে? প্লাবিত হয়ে যাবে, নিচের অঞ্চলগুলি প্লাবিত হয়ে যায় না? বিদেশে আলাদা বাংলাদেশে এরকম একটা অসুবিধা আছে কোথায় বলেন তো? যে তিস্তা প্রকল্প এটা হচ্ছে ফারাক্কাবাদে যেটা হয়, ওইখানেও কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে ওদের, কিন্তু যখন ছাড়তেছে তখন তো আমাদের 12টা বেজে যাচ্ছে। সো প্রত্যেকটা বাঁধ থেকেই কারেন্ট জেনারেশন করা যায় যখন আপনি ছাড়বেন, কিন্তু হাইড্রোগুলি যেটা হচ্ছে পরিকল্পনা অভাবে অনেক সময় আশেপাশের এরিয়াগুলোর অনেক ক্ষতিগ্রস্ত করে দেয়। যেমন অনেক বড় বড় গ্রাম বা হচ্ছে ছোট ছোট শহর ছিল, যেগুলো পানির নিচে প্লাবিত হয়ে গেছে এই জিনিসগুলোর জন্য, যে ঠিক মতো ন্যাচারাল ফ্লোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এমন না যে ক্ষতিগ্রস্ত করে আপনি আটকাই দিয়েছেন, আপনি একটু করে আটকাচ্ছেন ছাড়তেছেন, আটকাচ্ছেন ছাড়তেছেন, দ্যাট মিন্স ওই পানিটা কোথায় যাচ্ছে? তো আমার নদী পথে চলে যাচ্ছে, কি ফ্লো, মাছ যাই বলেন সবকিছু ক্ষতি হচ্ছে। সো এটার অ্যাডভান্টেজ গুলি কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে অনেক কিছু। তেল কিনতে যত খরচ লাগে, পানিতে কত খরচ লাগে, ন্যাচারাল ভাবে পাওয়া। তাহলে ফুয়েল কস্ট কি হবে? অত্যন্ত কম। তাহলে হ্যান্ডলিং অফ লিকুইড ফুয়েলস ইজ easier and they require less storage space. আচ্ছা, the combustion of liquid fuels is uniform, এখানে অনেক কিছু বলছে। আচ্ছা, আমরা হাইড্রোর অ্যাডভান্টেজ আছে, বুস্ট টাইপের বলছে। এই হাইড্রো পাওয়ার স্টেশনের অ্যাডভান্টেজ এটা কি? এটা ওয়াটার হিসেবে ফুয়েল নেয়, যেটা কি খুব কম কস্টের। তারপরে এটা নিট এন্ড ক্লিন থাকে, স্মোক এবং অ্যাশ কি প্রোডিউস হয় না। কোলে কি ছিল? পরিবেশের অ্যাশ ছিল, খুব ক্ষতি হচ্ছিল, কিন্তু হাইড্রোতে কি ডিরেক্টলি ভাবে মানে পরিবেশে এয়ার পলিউশন জিনিসটা হয় না। আর এটা হচ্ছে কি মানে এটার যে চার্জ, রানিং চার্জ মানে চালানোর জন্য যে খরচ, এটা কিন্তু খুব কম। গ্যাসের জন্য গ্যাস টারবাইনের জন্য আপনার গ্যাস আনা লাগতেছিল, যাদের গ্যাস নেই ওরা গ্যাস কিনে আনতেছে সরকারের কাছ থেকে, কোল নাই বাইরে থেকে কোল আমদানি করে আনতেছে। কিন্তু ওয়াটার কি এটা ন্যাচারাল রিসোর্স না, আলটিমেটলি আমার এটার জন্য কি ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে। ইনভেস্টমেন্ট কখন দরকার হয়? ইনিশিয়াল, যখন আপনি জিনিসটা বানাবেন তখন অনেক পরিমাণ কস্ট হয়, কিন্তু এটা রানিং কস্ট অনেক কম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি লঙ্গার লাইফ স্প্যান, 1962 সালে হয়েছে, এখনো চলতেছে, ওকে কিছু মেরামত করা লাগে। আচ্ছা, এরপরে এটা কি হচ্ছে সিম্পল কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স কি কম লাগতেছে। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনেক ক্যাপিটাল কস্ট লাগে শুরুতে, যে আপনার তৈরি করতে যে কস্ট, এটা কিন্তু অনেক। একটা ড্যাম তৈরির কস্ট কিন্তু অনেক, পানি আটকাবেন, ড্যাম তৈরি করবেন, মানে ম্যাটেরিয়াল গুলো খুব ভালো দেওয়া লাগে, মানে ড্যাম ভেঙে ওকে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর কি আনসার্টেনিটি অ্যাবাউট দ্য অ্যাভেইলেবিলিটি অফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, কখন পানি বেশি কখন পানি কম নিশ্চয়তা নাই। সো এটা আমার একবারে হাইলি রিলায়েবল না। আর সমস্যা আরেকটা কি হতে পারে? স্কিল এন্ড এক্সপেরিয়েন্স হ্যান্ডস আর রিকোয়ার্ড টু বিল্ড দ্য প্ল্যান। এটা অনেক বড় একটা বিষয়, যে আপনি একটা প্ল্যান বানাবেন, জাস্ট পানি যাচ্ছে এখানে বাপ দিয়ে প্ল্যান বানাই দিলেন, আপনার পুরো সিভিল ওয়ার্কসটা খুব ইম্পর্টেন্ট। এটা মানে পরিকল্পনা অভাবে পুরো একটা মানে বিশাল বড় একটা এরিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগে। লাস্টে হচ্ছে ইট রিকোয়ার্স কস্ট অফ ট্রান্সমিশন লাইনস অ্যাজ প্ল্যান্ট ইজ লোকেটেড, মানে বেসিক্যালি এগুলো হচ্ছে কি হিলি এরিয়া থাকে, পাহাড়ি এরিয়া থাকে না, তো পাহাড়ি এরিয়ায় কিন্তু ট্রান্সমিশন লাইন বসানো অনেক কষ্ট। সো ট্রান্সমিশন লাইনের কষ্ট এখানে বেড়ে যায়। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো অবশ্যই পড়বেন, পরীক্ষায় এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ওকে,
আচ্ছা, তারপর এই যে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ইয়া কিরকম হবে দেখতে এরকম। একটা কি থাকবে, রিজার্ভার থাকবে যেটা হচ্ছে ড্যাম দিয়ে আটকানো থাকবে। এটা অবশ্যই উপরে থাকবে, নিচে থাকলে লাভ আছে? পানি আমার ফ্লো হইতে হবে, ফ্লো হয়ে টারবাইনটা ঘুরবে। এখন পানি উপরে থাকলে কেন নিচে নামবে? বিভব শক্তির জন্য। উপরে যত উপরে উঠাবেন বিভব শক্তি পাবে, ওটাকে ছেড়ে দিলে ওটা গতি শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে যত উপরে উঠাইতে পারবো আমি তত ভালো না? তাহলে যত পাহাড়ি এরিয়া হবে, যত পাহাড়ের উপরে পানিটা আটকে থাকবে, তো এখান থেকে আমি তত নিচে নামায় আনতে পারবো, তাহলে আমার এনার্জি কি তখন বেশি পাবো। সো এখানে যেটা হচ্ছে আমার একটা রিজার্ভার থাকবে। এক মিনিট একটু ভিডিওটা পজ করবেন, আমি আসতেছি। এই ছবিটা সবে ছবিটা আঁকছেন? এরকম একটা ছবি আমাদের ইয়াতেও আছে, মানে বেসিক্যালি কাঁপতে হতো, বেসিক্যালি এই স্ট্রাকচার। চাকরি উপরে একটা অবস্থা আছে, এখান থেকে পানিটা নামাবে এবং সেটা সুন্দরভাবে টারবাইনটা ঘুরে পাওয়ার স্টেশনে পাওয়া যাবে। আপনাদের 6 তারিখের পরে একদিন একটা অনলাইন ক্লাস আছে, মানে আগামী শুক্রবার অনলাইন ক্লাসে ডিসকাশন করব। ক্লাস হচ্ছে ব্যাচ ওয়াইজ প্রবলেম তুলতে পারেন। এখন কি প্রবলেম আছে? স্যার প্রবলেম আছে। প্রবলেম আছে? কি প্রবলেম চলে গেছে না? আচ্ছা, আচ্ছা, তো শুরুতে কি থাকে? একটা রিজার্ভার থাকে। রিজার্ভার মানে কি? বড় একটা পাত্র, পরিবেশে পাত্র পাবেন কই? আশেপাশের এরিয়া থেকে আপনি বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওইখানে আপনি পানিটা জমা রাখবেন। এখন জমা রাখার উদ্দেশ্য কি? আশেপাশে যা আছে ওগুলি থেকে ওই রিজার্ভারের মধ্যে পানি আসবে। পাম্প করে আনেন বা হচ্ছে খাল কেটে আনেন, যেভাবে মানে বিশাল বড় একটা, এটা কি কৃত্রিম হ্রদ বা দিঘির মতন বলতে পারেন, ওগুলি একটা রিজার্ভার থাকে। কিন্তু এই রিজার্ভারের একটা সমস্যা আছে, আপনি বিশাল পরিমাণে মাছ চাষ করতে পারবেন, বুঝছেন? পানি তো মানে ওইভাবে কোয়ালিটি মেইনটেইন করতে পারবেন না। সো এত বিশাল পরিমাণে মাছ সেখানে চাষ করা যাবে। এই জায়গায় হিউজ পরিমাণে একটা ড্যাম থাকবে, কিন্তু সেখানে খুব অল্প পরিমাণে জলজ প্রাণী থাকবে, তো বেশি পরিমাণে থাকা সম্ভব না। তাহলে হিউজ পরিমাণ চাষ করা যাবে, এই তো বড় ইয়া। সো একটা রিজার্ভার থাকে। রিজার্ভার কি থাকে? একটা ড্যাম থাকে, যেটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক। এটা দিয়ে এখানে একটা ভালভ থাকে। এই ভালভটা যখন অন করা হয়, রিজার্ভার থেকে স্টোরেজ ট্যাঙ্কে পানি এসে পানি নামা শুরু করে। এই যে পেন স্ট্রোক, যেটা হচ্ছে এই লাইনগুলো দিয়ে পানিটা নামে। তো এখানে যখন পানিটা নামে, এইখানে টারবাইন লাগানো থাকে, পাওয়ার স্টেশন। তো টারবাইনটা যখন ঘুরে তখন হচ্ছে পাওয়ার স্টেশন বিদ্যুৎ উৎপন্ন করে। নরমাল সিম্পল। তো এটা যদি আরেকটু বিশ্লেষণ ভাবে করি সুন্দরভাবে, পানিটা আসলো ড্যাম থেকে, আসার পরে পেন স্ট্রোক হয়ে এই ভালভ হয়ে এখানে টারবাইনটা ঘুরেছে। টারবাইন ঘুরাইলো এবং পানিগুলি নিচে পড়ে গেল এবং এখান থেকে পাওয়ার জেনারেট। এই যে টারবাইন ঘুরলো, জেনারেটর এলো, কন্ট্রোল রুম হয়ে ট্রান্সমিশন লাইনে একই ছবি কয়েকটা দাও। এটা আমি পড়েছিলাম তো, সাধারণ অনেক জায়গা থেকে মাধ্যমে দেখে স্ট্রাকচার। ওকে, এটা ট্রান্সমিশন লাইন দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে এগুলো দরকার নাই, এই যে রিজার্ভার পেজ তো টারবাইন। এটা হচ্ছে আরেকটু সিম্পলেস্ট স্ট্রাকচার। একটা ছবি একই হবে যদি পরীক্ষা আসে। স্যার প্রথম যেটা আমরা ওটা একই হবে, এটা কি পাওয়ার প্ল্যান্ট? একই ওয়াটার হাইড্রো পাওয়ার। এইখানে ওই যে পানিটা জমা হলো রিজার্ভারে, পেন স্ট্রোক দিয়ে আনলেন, টারবাইনটা ঘোরালেন, পানিটা বের হয়ে গেল এবং এখানে যে কারেন্ট উৎপন্ন হলো এটা পাওয়ার লাইন দিয়ে ছেড়ে দিল। তো সুন্দরভাবে এখানে টারবাইন দিয়ে হলো। কিন্তু বিভিন্ন টারবাইনের ভিত্তিতে স্ট্রাকচারগুলি ডিফারেন্ট হয়। ফ্রান্সিস টারবাইন থেকে, কাপলান টারবাইন থেকে, ওগুলির ভিত্তিতে একটু পানি
ফ্লো স্ট্রাকচারটা ডিফারেন্ট। সো এত ডিটেইলসে লাগবে না, জাস্ট এই প্রসেসটা জানেন যে কিভাবে আমার ইলেকট্রিসিটিটা জেনারেশন হচ্ছে। তারপর এই যে মেইনলি এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটা, রিজার্ভার থেকে ড্যাম থাকে, পেনস্টক ইনটেক হয়ে ওরা কোথায় যায়, টারবাইনে যায়, টারবাইন থেকে জেনারেটর, জেনারেটর থেকে পাওয়ার লাইন হয়ে ট্রান্সফার রাখলাম থাকবে স্লাইডে সমস্যা। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা হাইড্রো পাওয়ার স্টেশনের জন্য কি কি জিনিসের দরকার, what are the key factors for establishing a hydroelectric power station? এটা দেখেন আপনারা নিজেরাই বলতে পারবেন। হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন থাকার জন্য কি কি দরকার, পানি থাকতে হবে, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, এরপর কি থাকতে হবে, একটা বড় স্টোরেজ থাকতে হবে, স্টোরেজ অফ ওয়াটার, পানির প্রাপ্যতা থাকতে হবে এবং পানি সংরক্ষণের জায়গা থাকতে হবে, দুইটা। তারপরে কি হলো, কস্ট এন্ড টাইপ অফ ল্যান্ড। এখন আপনি যদি গুলশান এরিয়ায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানান, আপনার কস্ট হবে যেরকম, আপনি যদি একবারে গহীন পার্বত্য অঞ্চলে বানান তাহলে কস্ট কি অনেক কম হবে। সো এই ল্যান্ড এরিয়াটাও, কস্ট এন্ড টাইপ অফ ল্যান্ডটাও কি খুবই ইম্পর্টেন্ট। আপনি ধরেন বান্দরবান রাঙামাটি শহরে আপনি যদি টারবাইন বানান যে খরচ যাবে, আপনি যদি আরেকটু ভেতর একবারে গহীন জঙ্গলের দিকে বানান সেখানে কি কস্ট অনেক কম যাবে। সো এরপর ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, আপনি যে জিনিসপত্র নিয়ে বানাবেন এত দূরে, ওটাও তো একটা বিষয়। সো এটাও ডিপেন্ড করতেছে। সো এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কি পয়েন্ট এগুলো, যে সাইট সিলেকশনের জন্য কি কি জিনিস দরকার। তারপর কি কি দরকার, এই যে রিজার্ভার, ড্যাম, ফোরওয়ে, ওয়াটারওয়ে, স্টোরেজ ট্যাঙ্ক, আগে যে অনেক কিছু দরকার। এখন এত কিছু দরকার যে আমাদের কাজ নাই, আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। চলো হাইড্রো পাওয়ার বিভিন্ন টাইপের ড্যাম আছে, এই যে গ্র্যাভিটি ড্যাম, আর্চ গ্র্যাভিটি ড্যাম, এই এরকম ড্যাম দেখবেন বিভিন্ন জায়গাতে। এগুলো হচ্ছে অটোমেটিক পানির, মানে পৃথিবীর অবস্থাটা এরকম, ভূপ্রাকৃতিক অবস্থাটা এরকম যে অটোমেটিক এখানে ড্যাম দিয়ে এখানে কাজ করতে পারতেছে, এত ইয়ার দরকার হচ্ছে না আমাদের দিকে। এই যে কিছু থাকে যে আর্চ ড্যাম, গ্র্যাভিটি ড্যাম, আর্চ গ্র্যাভিটি ড্যাম, মানে এরকম বাঁকানো থাকে, কোন জায়গায় হচ্ছে ডিরেক্ট ভালো থাকে। সো এরপরে যে রিজার্ভারটা আমরা একই কথা অনেকবার আসছে, স্পিড ওয়েস্ট মানে হচ্ছে অনেকগুলো ওয়েতে ভাগ করা থাকে। এরপর ট্র্যাশ র‍্যাক থাকে, এগুলো লাগবে না, যা লাগবে ওগুলো বলছে। ট্র্যাশ র‍্যাক কি, পানিতে কি একবার স্বচ্ছ পানি আসবে, ফিল্টারের পানি হাজার ময়লা থাকে, এই ময়লাগুলো কি হবে, টারবাইনে গেলে কি হবে, টারবাইন ক্ষতিগ্রস্ত হবে, আটকে যাবে। চিন্তা করেন বিশাল বড় পানি যাচ্ছে ময়লা ফেলে, টারবাইনে গেলে একটু পর টারবাইন কি বন্ধ হয়ে যাবে না। তো জিনিসটা আগে ওগুলো থেকে ময়লাগুলি ছেঁকে এরপরে পাঠানো হয়। ওকে, এগুলো ট্র্যাশ র‍্যাক দিয়ে ছাড়ানো হয়। এরপর পেনস্টক কি, এই যে এইগুলি থেকে বিশাল ফ্লো আকারে পানিগুলো যে টারবাইনে কি বড় রিজার্ভার থেকে যে পেনস্টক লেখা দেখলেন না, পেনের মতো কলমের মতো একটা স্ট্রোক করতেছে। পেনস্টক গুলি বেসিক্যালি হচ্ছে টারবাইনে হিট করে। এখন পরে ম্যাথটা তো লেখি, এটাই লাস্ট ম্যাথ। সিলেবাস তো ছোট হয়ে গেল দিকে, আর একটু বড় করা লাগে। সিলেবাস কিন্তু বড় আছে, বলে গেছি, দেখতে যায় দেখবেন অনেক লেখা। কোনটা কি কাজ, কোনটা কি ব্লক ডায়াগ্রাম, দয়া করে তো নকল আনবেন না পরীক্ষায়। অবশ্যই না, নকল আনলে কিন্তু ফেল, ডিসিশন হয়ে গেছে, নকল পাইলেই ফেল। কত ধরলাম, আপনি তো আমি যে বলেছিলাম ওই তুমি সিএসসি ধরছিলেন, কিন্তু আবার তা পরীক্ষায় দিতে দিছি তো অনেক কাজে করে বেশি নরম না সমস্যা। এই চিজ প্রেজেন্ট বন্ধ সরে যাচ্ছে ক্লাসে। আচ্ছা হাউ পাইলে স্যার, না না হাউ পাইলে স্যার মনে আবার কাটটা নিয়ে আসছো, বুঝলেন না, একদম সবাই দিতে। আচ্ছা সো এখানে যেটা হচ্ছে এই ম্যাপটা দেখো, এই হাইড্রো ইলেকট্রিক জেনারেটিং স্টেশন is supplied from a reservoir of capacity of 5 into 10 to the power 6 cubic meters, মানে পানির হিসাব কি হয় সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব আর 1
মানে এটা হচ্ছে এরিয়া বোঝায় 1 সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার কিউব বোঝায় এত স্প্রে দিতে 14। আচ্ছা তো এই হাইড্রোইলেকট্রিক জেনারেশন স্টেশন ইজ সাপ্লাইড ফ্রম এ রিজার্ভার অফ ক্যাপাসিটি 5 × 10⁶ কিউবিক মিটারস। ঠিক আছে তো এট এ হেড অফ 200 মিটার, হেড মানে কি মাথা কত উচ্চতায় আছে সেটা হেড হচ্ছে, তাহলে 200 মিটার উচ্চতায় আছে যে রিজার্ভার সেটা। তো ফাইন্ড দ্য টোটাল এনার্জি अवेलेबल ইন কিলোওয়াট আওয়ার। তাহলে বললো যে 200 মিটার উচ্চতায় একটা রিজার্ভার আছে যেটার মধ্যে এই পরিমাণ পানি সংরক্ষিত আছে। তাহলে এই পরিমাণ পানি থেকে যখন ভূমিতে পানিটা নামবে কি পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে। তাহলে কি আমার শুরুতে কি জানা লাগবে, একটা জিনিস খেয়াল করেন, পানি উপরে যে পরিমাণ ঘূর্ণন শক্তি থাকবে নিচে কি সেম পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে। তাহলে আগে আমি দেখি কি পরিমাণ পানি আছে। পানির সূত্রটা কি, ওয়েট, পানির ভরায় বের করব আমি। তাহলে ওয়েট কি হবে, পানির ভলিউম, কি পরিমাণ পানি আছে ইনটু পানির ঘনত্ব, m = v * ρ। এরকম আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম নাইনতে, ρ = m/v, m = v * ρ। ওকে, তাহলে আয়তন ইনটু পানির ঘনত্ব দিলে কোন একটা বস্তুর ওজন পাওয়া যায়। তাহলে পানির আয়তন দিলেন ভলিউম অফ ওয়াটার, এটা কত দেওয়া ছিল 5 × 10⁶। যে হচ্ছে 5 × 10⁶, সবাই তো ক্যালকুলেটর লিখতে পারেন यस सर পাওয়ার দিয়ে, আর যদি ক্যালকুলেটর সুবিধা না থাকে তাহলে 6.0 দিয়ে দিবেন। তাহলে 5 × 10⁶ ইনটু ডেনসিটি কত পানি এটা জানবেন আপনি 1000। পানির ডেনসিটি 1000, ক্যালকুলেটর কত 1213 এরকম কিছু একটা না স্যার আর পাতলা 800 800 না আলো কেউ তো এটা হচ্ছে ক্যালকুলেটর 800 আচ্ছা এটা আর কোনটা 1215 এরকম আছে। আচ্ছা যাই হোক, এই ডেনসিটি নিলেন আপনি 1000, এটা অবশ্যই পানির জন্যই। এই দুটো গুণ করলেন তাহলে ওজন কত আসলো, ভর কত আসলো, এত কেজি। আমার কি ভর দিয়ে লাভ আছে, আমার দরকার ওজন। তাহলে এখানে কত দিয়ে গুণ করব 9.8, 9.8 দিয়ে গুণ করলে কি পাবো, এটার ওজনটা পেয়ে যাব। অভিজ্ঞতা তাহলে পানিটার ওজন পেয়ে গেলাম, এত ওজন দিয়ে পানিটা পড়তেছে। এখন এত ওজন পানির জি এইটা কত উচ্চতায় ছিল 200 মিটার উচ্চতা 200 মিটার উচ্চতায়, এবং এটার এফিসিয়েন্সি কত বলে দিছে 75%। এই যে দা ওভারঅল এফিসিয়েন্সি ইজ 75%, কিছু লস যায়। তাহলে এটা হলো 0.75 দিয়ে গুণ করে দিবেন। তাহলে এটা কি ওয়াট পার সেকেন্ডে আসে। পানির ওজন mgh আর কি বিয়োগ শক্তিটা, তাহলে m ইনটু অভিকর্ষ ত্বরণ ইনটু পানির উচ্চতা, এইটার সাথে এফিসিয়েন্সিটা গুণ করলে কি ওয়াট প্রতি সেকেন্ডে পাইলেন। এটা ওয়াট একটা স্লাইড হলো হ্যাঁ, ওয়াট প্রতি সেকেন্ড, এর না ওয়াট পার সেকেন্ড না, ওয়াট প্রতি সেকেন্ড কিন্তু গুণ আকারে আছে। এইটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দেন তাহলে কি পাবেন, কিলোওয়াট প্রতি সেকেন্ড। এবং সেকেন্ডটাকে যদি আবার 3600 দিয়ে ভাগ করেন তাহলে কি পাবেন, আওয়ার পাবেন। তাহলে এই জিনিসটাকে 1000 এবং 3600 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে আপনি কি পাবেন, কিলোওয়াট আওয়ার। ক্যালকুলেট করে কিরকম একটা ভ্যালু আসবে, 2 × 10⁶, 10⁶ হবে 2 × 10⁶ কিলোওয়াট আওয়ার। আর এই যে ওভারঅল সঙ্গে যে গুণ করা আছে এটা কি এটা স্যার হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ এটাটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এইটা কিলোওয়াট আওয়ার, তার মানে আপনি 2000 মেগাওয়াট বা 2 লাখ কিলোওয়াট পরিমাণ পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছেন, বা 2000 মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই প্ল্যান্টটা। ক্লিয়ার? এটা চলে না, এটা তুললেই ক্লাস শেষ। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, ভিডিওটা অফ করে দিতে পারেন।